আমি আজকে একটি সকালে লাইভ দেখছিলাম। আপনার হয়তো পুরোনো লাইভ আমি দেখি, পুরোনো লাইভ গুলো আমি দেখি, ভালো লাগে। বিভিন্ন বিষয়ে আমার যে লক রয়েছে সেই লক গুলো আমি খুলতে পারি। আমার প্রসেসর, আমার ব্রেনের যে প্রসেসিং লেভেলটা রয়েছে সেটা দেখা যায় অনেক কোটি কোটি ট্রিলিয়ন ট্রিলিয়ন লক রয়েছে। নতুন নতুন জিনিস আমি লক খুলি এইগুলা দেখার মাধ্যমে। তো আজকে সকালে একটি বিষয় দেখছিলাম যে এই যে আমাদের হিলিওসেন্ট্রিক এবং জিওসেন্ট্রিক কথাগুলো মানে উঠেছিল, একজন ব্যক্তির সাথে কথা হচ্ছিল। তো আপনি চলে গিয়েছিলেন এক পর্যায়ে সেখানে। ফারাজ ভাইয়া হয়তো হবে। তো উনি চেষ্টা করছিলেন, তবে ফারাজ ভাইয়ের ভাষাগুলো আমার মনে হয় যে সর্বসাধারণের জন্য নয়, উনি অনেক ভালো বলেন, তবে একটু জ্ঞানী বুদ্ধি ব্যক্তিদের জন্য হয়ে থাকে। একটু বা উনি অন্য ক্লাসিক্যাল ভাষায় কথা বলেন, তো আপনি খুব জেনারেল ভাবে বুঝান, মানুষের ভারসাম্য বুঝে। তো আপনি চলে যাওয়ার পরে হয়তো ওই যে ব্যক্তি দাবি করছিল বা বিভিন্ন কথা বলছিল, তিনি আমি দেখলাম খুব মানে হয়ে গেল, মানে মলিন হয়ে গেল বিভিন্ন বিষয়ে। যখন তার কাছে যুক্তি ছিল না, আপনি বলছিলেন যে আমরা বাংলাদেশের রাতের অবস্থায় যদি আমেরিকায় কল করি, দেখা যাবে যে আমেরিকায় আমার বন্ধু দিনের আলোতে কাজ করতেছে, সূর্য আছে তার কাছে, তখন আপনি এইভাবে বোঝাচ্ছিলেন। তো আপনি চলে যাওয়ার পরে তারা আরেকটি ওয়েবসাইটে যায়, আরেকটি ওয়েবসাইটে যাওয়ার পরে সেখানে দেখা যায় যে এই যুক্তিটাকে মানে কতটা স্ববিরোধী আচরণ আমরা করি, আমরা নিজেরাও জানি না যে কতটা স্ববিরোধী। প্রত্যেকটা জায়গায় আমাদের স্ববিরোধী আচরণ হয়। আমরা নিজেদের বিশ্বাসকে রক্ষা করার জন্য এমন কিছু মানে যুক্তি আমরা দাঁড় করাই যেখানে কোনো রকম ধারণা থাকে না। স্পেস টাইম ফ্যাব্রিক্স সম্পর্কে আমাদের কোনো ধারণা নেই। এরপরে আমরা পৃথিবীটাকে তৎকালীন সময়, আমি বলবো যে তৎকালীন সময়ে আমরা পৃথিবীকে কতটা এক্সপ্লোর করতে পেরেছি। ভাস্কো দা গামা বা কলম্বাসের আগে পৃথিবীকে কতটুকু আমরা জানতাম। আমরা ভাবতাম যে এটাই পৃথিবীর সমতল, এটা আমার স্থান, আমরা এইটাই একটা দেয়ালের মতো, উপরে আকাশটা একটা দেয়াল, তার নিচ দিয়ে সূর্য যায়। এই ধারণা থেকে আমরা কিন্তু ধারণাগুলো বলেছি যুগ যুগ ধরে। প্রত্যেকটা বিশ্বাস, প্রথা, রীতিনীতি, আমার সাবজেক্টই ছিল হচ্ছে এগুলোর উপরে, রীতি, প্রথা, সংস্কৃতির উপরেই সবকিছু, মানে সংস্কৃতির ভিতরেই সবকিছু ইনক্লুডেড। মানুষের মনস্তাত্ত্বিক বিষয়, মানুষের প্রথা, আচার অনুষ্ঠান, বস্তুগত সংস্কৃতি, অবস্তুগত অ্যানথ্রোপোলজিতে পড়ালেখা করেছেন নাকি? না, নাই বলি কারণ চিনে ফেলবে সবাই। অ্যানথ্রোপোলজিও আছে আমার। নৃবিজ্ঞানটা খুব মানে নৃবিজ্ঞান অন্তত আমি বলবো যে নৃবিজ্ঞান যারা পড়াশোনা করে আহ ধর্মের বিশ্বাস, আমার মনে হয় তারা ক্লিয়ার হবে অন্তত পক্ষে যে এই ধর্মের বিশ্বাসগুলো কিভাবে এসেছে তা খুব ক্লিয়ারলি মানুষ বুঝতে পারবে। এই একটা সাবজেক্ট থেকে অনেক সাবজেক্ট পড়ার দরকার নেই, সহজেই অন্তত এতটুকু তো বিশ্বাসগুলো কিভাবে এসেছে। তো এই যে ভাস্কো দা গামা, কলম্বাসের কথা বললাম, তাদের আগের অবস্থায় পৃথিবীতে মানুষ যা ভাবতো সেটাই তারা লিপিবদ্ধ করতো। এখন আমি আসি যে কথাটা, যে আমার খুব আপনার লাইভ গুলো দেখি, তো প্রত্যেকটা জায়গায় আমার মনে হয় যে আমি আসি, ইন্টারাপ্ট করি, এখানে একটা যুক্তি, মানে আমার কাছে অনেকগুলো উত্তর থাকে, অনেকগুলো প্রবাবিলিটির কথা থাকে, অনেকগুলো যুক্তি থাকে, কিন্তু আসলে সেটা তো সুযোগ হয় না। তো ওইখানে বলা হচ্ছিল যে সূর্য হয়তো কয়েক সেকেন্ডের জন্য আরো সে যায়। আহ মানে একটা ওয়েবসাইটে মানে আপনি চলে যাওয়ার পরে দেখানো হলো যে সূর্য হয়তো মানে কয়েক মানে সেকেন্ডের জন্য মানে কয়েকটা ন্যানো, এটা হাসবো কি মানে আমার যে কয়েক ন্যানো সেকেন্ডের জন্য আরো সে যায়, তাই হয়তো আমেরিকায় সে না বোঝার আগেই সূর্যকে দেখতে পায়। এখন অর্থাৎ মানে সে স্ববিরোধী এটা কিন্তু স্ববিরোধী কথা বলে ফেলছে তারা, ঠিক আছে। এখন ওনার তো যুক্তি ছিল না, উনি অন্য একটা ওয়েবসাইটে যাওয়ার পরে এটা দেখা গেল। তো এখন আমার এখানে একটা কথা থাকে যে যখন আহ নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছিলেন কিন্তু যে কিন্তু কিন্তু হ্যাঁ, কিন্তু ওই হাদিসে তো বলা আছে যে সূর্য কই যায়? আল্লাহর আরশের নিচে গিয়ে ইবাদত বন্দেগীতে ব্যস্ত থাকে। এরপরে আল্লাহ যখন তাকে আবার অনুমতি দেয় তখন আবার সে উদিত হয়। তার মানে এটা যদি কয়েক ন্যানো সেকেন্ড হয়ে থাকে বা কয়েক পিকো সেকেন্ড হয়ে থাকে তাহলে তো আ সূর্যের ওই পর্যন্ত যাইতে এবং আসতে আ কি পরিমাণ টাইম লাগতে পারে? এটা তো আলোর গতির থেকে তো আর বেশি দ্রুত তো সে যাইতে পারবে না, তাই না? তাইলে এত বড় একটা নক্ষত্র সে আলোর গতিতেও যদি যায় এবং আসে তাইলে তো সে মহাবিশ্ব পার হইতে পারবে না। কারণ মহাবিশ্ব পুরাটা পার হওয়াটা তো সূর্যের পক্ষে সম্ভবও না। তাইলে এটা মিলাইলো কেমনে? এই জিনিসটা মিলাইলো কিভাবে যে কয়েক ন্যানো সেকেন্ডের ভিতরে সে আবার গিয়ে আবার জায়গা মতো ফেরত আসে। এটা কিভাবে মিলাইলো ভাই? এটা তো চিন্তা করতে আমার লোম দাঁড়ায় যাচ্ছে। এটাই আমি এখন আপনাকে মানে আরো অনেকগুলা সুন্দর, মানে এটা তো একটা ধারণা থেকে বলেছে, আমি দেখেন কতগুলা জিনিস আমি একটু দাঁড়া করাই এই বিষয়ের উপরে, জাস্ট এই বিষয়ের উপরে। তো সে তো বললো ন্যানো সেকেন্ডের জন্য যায়, ঠিক আছে আমি ধরে নিলাম ন্যানো সেকেন্ডের জন্য যায়,
কিন্তু ওখানে বলা ছিল কি সূর্য আপনি খুব সুন্দর করে লাইনগুলো দেখাচ্ছিলেন। আসলে আমরা তো স্ববিরোধী হয়ে যাই। আমরা বলি যে না ওইটা মানি না, পরে আপনি আবার নিচের টুক দেখান, ঠিক আছে ওটা মানুষ এটা না মানেন, সে অনেক শ্রেষ্ঠ ছিল বা গত শতাব্দীর একজন শ্রেষ্ঠ ব্যক্তি ছিল। আহ তো পরের টুক তো নবী রাসূল স্বয়ং বললেন, তখন সংশয় চলে যায়, সত্যি সংশয় চলে যায়। তো যাই হোক, সেখানে নবী রাসূল খুব সুন্দর করে বলছিলেন যে রাতের অন্ধকারের অবস্থায় সূর্য কোথায় থাকে? সূর্য এই অবস্থায় আরো সে থাকে, আল্লাহর ইবাদত করে, আল্লাহর আবার অনুমতি পেলে সে আবার পূর্বে উদিত হয়। তো এখন এই যুক্তিটার ওনাদের বিরুদ্ধে চলে যায়, কারণ এখন তো সেই আগের পৃথিবী না, ভাস্কো দা গামার আগের, কলম্বাসের আগের ইতিহাস না। এখন তো আমরা সবকিছু এক্সপ্লোর করতে পেরেছি, পৃথিবী কিরকম, পৃথিবীর বিভিন্ন মহাদেশ আবিষ্কার করতে পেরেছি। এখন সূর্য যদি কয়েক ন্যানো সেকেন্ডের জন্য যায়, তাহলে আমার এখানে দীর্ঘ রাত চলছে, কিন্তু অন্য দেশে দেখা যায় দীর্ঘক্ষণ দিন চলছে। এমনকি তারা আর্কটিক, অ্যান্টার্কটিক এই জিনিসগুলো তাদের জানা ছিল না, যে উত্তর মেরু, দক্ষিণ মেরু, পৃথিবী যে 23.5 ডিগ্রি অ্যাঙ্গেলে হেলে আছে, সেটা আমরা জানি জুন জুলাইতে পৃথিবী অতিরিক্ত গরম থাকে, কারণ পৃথিবীর যে উত্তর মেরু অঞ্চলটা 23.5 ডিগ্রি অ্যাঙ্গেলে সূর্যের দিক হেলে থাকে। এবং আরো একটা ইন্টারেস্টিং কথা হচ্ছে যে সূর্য থেকে হেলে থাকে তো অবশ্যই, পাশাপাশি সূর্যের থেকে সবচেয়ে দূরে অবস্থান করে, এই সময় দূরে অবস্থান করে। এবং সূর্যের যখন একদম নিকটে চলে, তখন কিন্তু আমাদের এখানে উইন্টার চলে, শীত চলে। কারণ আমাদের উত্তর মেরুর যে অঞ্চলটা, মানে আমাদের পৃথিবীর যে একদম ভূমধ্য রেখা, সেই ভূমধ্য রেখার উত্তর অংশ, সেটা সূর্যের দিক থেকে একটু বিপরীত দিকে হেলে থাকে। যে বিপরীত কারণে দিকে। সূর্যের, হ্যাঁ, সূর্যের তাপটা সরাসরি ভাবে পড়ে না। যে কারণে সূর্যের নিকটবর্তী অবস্থানে থেকে একদম নিকটে গিয়ে আমাদের এখানে উইন্টার থাকে, শীত থাকে, মানে উত্তর মেরুতে। আবার হ্যাঁ, দক্ষিণ মেরুতে সেই অনুযায়ী সেই সময় আবার তাপটা একটু বেশি থাকে। তো ঠিক বলছেন। দেখুন, বিভিন্ন সময় আবার এই আলাস্কায় যান, কানাডায় যান, কিছু কিছু জায়গা আছে, যেমন আমার এক ফ্রেন্ড সেন্ট পিটার্সবার্গে থাকতো, 18 সালের কথা, 18, আরো আরো আগে 15-16 সালে। তখন তিনি সেন্ট পিটার্সবার্গে মেডিকেলে পড়াশোনা করতেন। তো উনি রাত 11টার সময় আমাকে কল দিয়ে বলতেন যে এখনো আমাদের এখানে দিন চলছে। তো এই সময়গুলো তাদের জানা ছিল না যে পৃথিবীর বিভিন্ন অঞ্চল আছে যে কয়েক মাস রাত থাকে, কয়েক মাস দিন থাকে। তো সেই সময় মানে আমরা জানি যে প্রতিদিন আরো সে যায়, তাহলে কয়েক মাস রাত থাকলে সূর্য কোন সময়টাই গেল, কয়েক মাস এখানে দিন থাকে। তো এইভাবে আরো তাদেরকে মানে এগুলো আসলে স্ববিরোধী কথা, তারা যতই যুক্তি দেখে এগুলা মানে তাদের বিশ্বাসকে, রীতি প্রথা, বিশ্বাসকে টিকে রাখার চেষ্টা করে। আসলে আমার মনে হয় মানে আমরা নিজেকে, মানে মনে হুম, করেন একটা অঞ্চলে ৩ মাস টানা সূর্য দেখা যাচ্ছে, হ্যাঁ? তাহলে তো সে টানা সূর্য তো অস্ত যাচ্ছে না। ৩ মাসের ভেতরে তো সে অস্ত যাচ্ছে না। তাহলে আ এই ৩ মাসে তো সে ইবাদত বন্দেগী করতে পারল না সেই সূর্যটা বেচারা। হ্যাঁ? সেই একই সূর্যকে আ যখন সৌদি থেকে দেখা হচ্ছে, তারা দেখতেছে যে রাতের বেলা আল্লাহর ইবাদত বন্দেগী করার জন্য আ চলে যাচ্ছে, আবার আসতেছে। যদি পিকোসেকেন্ডের জন্য যদি এটা হয়ে থাকে, তাহলে সৌদি আরবের জন্য কি এক সূর্য, আর ওই অঞ্চলের মানুষ নরওয়ের জন্য কি আরেক সূর্য নাকি? সূর্য তো একটাই, তাই না? তখন এই কথাটি আসে যে একাধিক সূর্যের কথা, যেটা সায়েন্স আমরা জানি যে একাধিক সূর্য, নক্ষত্র, সেটা আলোকবর্ষ দূরে, বিভিন্ন আলোক আমরা জানি 4 আলোকবর্ষ দূরে হচ্ছে আমাদের আলফা সেঞ্চুরি, প্রক্সিমা সেঞ্চুরি। তো ওনাদের থিওরিটা কিভাবে আমি জানি না, এগুলা আসলে স্ববিরোধী হয়ে যায়। তারা যুক্তিতে আসলে ওই বিশ্বাস রীতি প্রথায় নিজেদের আটকে রাখে। তো আমার এটাই মানে যেটা বলছিলাম যে আমরা নিজেকে ফ্রেস্তা মনে করি, আসলে আমরা জানি না, কিন্তু নিজেদেরকে আমরা ফ্রেস্তাই ভাবতেছি, আমরা দেবতা ভাবতেছি বা ঐশ্বরিক ভাবতেছি। কেন? কারণ আমার জন্ম হয়েছে যেখানে আমি অটোমেটিকলি জেনে গেছি আমার কিছু জানার দরকার নেই, আমার আর কিছু জানার দরকার নেই, আমি জেনে গেছি এটাই সত্য। তার মানে মানুষ যেখানে জন্ম নেয় নিজেকে ফেরেশতা বা দেবতার মতো ভেবে, বিচার বিশ্লেষণ ছাড়া সে তার প্রথাকেই মেনে নেয়, কারণ তিনি নিজেকে দেবতাই ভাবছে। আমার মনে হয় সে নিজেকে ফেরেশতা ভাবছে, অ্যাঞ্জেল ভাবছে। তাই তার বিচার বিশ্লেষণ করার কোনো প্রয়োজনই বোধ করলো না, যে আমি দেখি, আমি তো জন্মগ্রহণ করেছি, এটা আমার একটা অহংকার। আমার যেমন আমাদের সমাজগুলো পিতৃতান্ত্রিক, মাতৃতান্ত্রিক বা পরিবার কেন্দ্রিক, গুরুজনদের ভক্তি শ্রদ্ধা করতে হবে, সম্মান দিতে হবে, এই যে এই সাইকোলজির ভিতরে আমাদের রেখে দিচ্ছে, যেই কারণে আমরা তাদের মানে বাইরে গিয়ে, যে আমাদের তাদের সিলেবাসের বাইরে গিয়ে যে দর্শন করার যে মানে বিষয়গুলো, সেগুলো আমরা এড়িয়ে চলি, যে কারণে আমাদের ভিতরে এই অন্ধবিশ্বাস, প্রথা, রীতি, এগুলো আমাদেরকে এমন ভাবে জাপটে ধরেছে যে আমাদের সামর্থ্যই নেই সেখান থেকে বের হওয়া। যে কারণে আমার আর কি এই যে এটা মনে হয় যে আমরা আসলে
আমরা নিজেদেরই অজান্তে আমরা নিজেদের ফ্রেস্তা মনে করতেছি, কিন্তু বিভিন্ন কিতাবে লেখা আছে আমরা ফ্রেস্তা নই, জিনও নই, আমরা ইনসান। তাহলে ইনসান হলে অবশ্যই তো আমি তো এক্সট্রা অর্ডিনারি না, আমি অর্ডিনারি। আমি তো এক্সট্রা অর্ডিনারি না যে আমি অটোমেটিকলি জেনে যাব, অটোমেটিকলি আমি বুঝে যাবো এটা সত্য না মিথ্যা। আমাকে রিসার্চ করতে হবে, আমাকে জানতে হবে, আমাকে জানতে হবে। কিন্তু আমরা এইখানে আমি দেখি বেশিরভাগ মানুষই আসি, আমাদের কোনো রিসার্চই নেই, এমন একটা কথা বলা হয় তারা ধরতে পারে না, বুঝতে পারে না, এমন একটা অবস্থা হয়। তো ধন্যবাদ, আমাকে অনেকক্ষণ কথা বলার সুযোগ দিলেন। আহ অনেক ধন্যবাদ নওয়াজ ভাই আপনাকে। আপনি যদি আ আপনার যদি ইচ্ছা থাকে বা আগ্রহ থাকে আলোচনা করার, তাহলে আপনি মাঝে, মাঝে আমাদের আলোচনাতে আসতে পারেন। আপনি ভালো কথা বলেন এবং আপনি যে এগুলো সম্পর্কে কিছু, কিছু বিষয় সম্পর্কে যে আপনি জানেন এটাও বোঝা যাচ্ছে। আপনি যদি চান তাহলে আমাদের এই আন্দোলনের সাথে যে আন্দোলনটা আমরা চালাচ্ছি, ছোট করে হলেও যে আন্দোলনটা আমরা চালাচ্ছি সেটাকে আমরা বলি চিন্তার মুক্তির আন্দোলন। এটার সাথে যদি আপনিও যুক্ত হতে চান তাহলে তো খুবই ভালো হয়। এটা একটু ভেবে দেখবেন আপনি। অবশ্যই আমি খুব ইচ্ছা হয় যে আপনাদের সাথে যুক্ত থাকার। আমি নিজেকে অনেক ভালো লাগবে, কারণ কসমোলজিতে যদি আমরা তাকাই, আসলে কসমোসের কাছে এই পৃথিবী সৌরজগৎ মানে একদম কিছুই না বলতে গেলেও, তারপরেও বলতে হয় এখন যদি আমরা নিজেদের ক্ষেত্রে চিন্তা করি, এই পৃথিবীতে কি হলো না হলো, মানুষ কি করলো, কসমোলজির কাছে বা কসমোসের কাছে কিচ্ছু যায় আসে না। কিন্তু তারপরও যদি বলি যে আমরা মনুষ্য সমাজে যে জন্মেছে, আমাদের তো একটা যেটা আপনারা বলছেন, যেটা অন্ধবিশ্বাস, মানুষকে সুন্দর একটা পথে নিয়ে আসার চেষ্টা করা, মানুষের যে অন্ধবিশ্বাস থেকে দূর হয়ে একটা সুন্দর আদর্শ পথ দেখানো, মানুষের যে মস্তিষ্ক আমরা বিক্রি করে দিচ্ছে, আমাদের চিন্তা ভাবনা দাস, স্লেভস, আমরা স্লেভস হয়ে আছি। হ্যাঁ, এই এই বিষয়ে খুব দারুণ কথা বলেছেন। আম, আম, আহ, আমরা জানি ম্যাকিয়াভেলি খুব দারুণ কথা বলেছেন। তারপরে নিটশে খুব খুব দুর্দান্ত কথা বলেছেন। নিটশের ফিলোসফি গুলো আমার খুব খুব ভালো লাগে, সবচেয়ে ভালো লাগে নিটশে। তারপরে হচ্ছে শোপেনহাওয়ার। এই ফিলোসফি গুলো আমার দেখি খুব ভালো লাগে যে তারা আচ্ছা। কতটা চেষ্টা বোঝা করেছে। যাচ্ছে বোঝা যাচ্ছে যে আপনি ফিলোসফির স্টুডেন্ট। ঠিক আছে তাহলে নওয়াজ ভাই। আপনাকে তাহলে আজকে আমরা বিদায় জানাই। আপনি আচ্ছা আবারও আচ্ছা, যুক্ত হবেন ধন্যবাদ। আমাদের সাথে। কথা হবে আপনার সাথে। হ্যাঁ, আমি আপনি চেষ্টা ভালো করবো। থাকবেন। আপনার লাইভটি কবে কবে হয় যদি একটু আমাকে জানাতেন। এটা তো ভাই আমি যখন টাইম পাই তখন আমি লাইভ শুরু করে দেই। কিন্তু আমাদের আরো অনেকগুলা প্ল্যাটফর্ম আছে। সত্যের সন্ধানী, সংশয় ডেইলি লাইভ শো এরকম আরো অনেকগুলা প্ল্যাটফর্ম আছে। আমাদের ইচ্ছা আছে আরো অনেকগুলা প্ল্যাটফর্ম আমরা আস্তে, আস্তে তৈরি করব। যেখানে আমরা একেকজন একেকটা বিষয়ের উপরে অভিজ্ঞ তো। কেউ হয়তো ফিলোসফির উপরে, কেউ সায়েন্সের উপরে। আমরা একেক জায়গা থেকে একেকভাবে একেকটা লাইভ করি। যদি আপনি আ আমাদের সাথে আলোচনাতে যুক্ত হতে চান তাহলে আমাকে জানাতে পারেন। আমরা একটা করব, ব্যবস্থা করব। আমি হ্যাঁ, আমার খুব ইচ্ছা, অনেকদিন ধরে দেখছি তো যে হ্যাঁ আমিও যদি একটু সাথে থাকতে পারতাম, খুব ভালো লাগতো। আমার খুব ইচ্ছা আছে। তো কিভাবে আপনাদের সাথে কন্ট্যাক্ট করব, সংশয়.com এর মাধ্যমে, বা কিভাবে কি আমি হ্যাঁ, একদমই একটা অজ্ঞ এই বিষয়ে। মেইল করে দিয়েন info@সংশয়.com মেইল করে দিয়েন। আমরা পরে আপনার সাথে যোগাযোগ করব। আমি একটু ফ্রি হলে যোগাযোগ করব।